শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি ভোর 5:30 থেকে। সকাল সকাল ঘুমটা ভেঙে গেলে না কাজগুলো অনেক সহজ হয়ে যায় এবং অনেক তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। তো আমার যে নতুন রান্নাঘরটা আমি রেডি করেছিলাম, মোটামুটি ওই খুব কম রেঞ্জের ভিতরে, খুব কম খরচার ভিতরে কিন্তু আমার রান্নাঘরটা আমি সুন্দর করে গুছিয়ে তুলব। তো আজ আমি তোমাদের সাথে ভিডিওর লাস্টে কি মাঝখানে সেটাই শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো, আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে। তো মধ্যবিত্ত ঘরে আমাদের কাছে সামান্য জিনিসেরও অনেক বেশি দাম হয়ে থাকে। তো এই দুর্মূল্যের বাজারে কিন্তু সংসার চালিয়ে আজ দিয়ে পাশ দিয়ে পয়সা গোছানো আর সেই পয়সা দিয়ে কোনো জিনিস তৈরি করা, এটা কিন্তু একটু আমাদের কষ্টকর ব্যাপারই হয়ে থাকে। তো ওই বিছনার চাদরটা না আজ দেখা যাচ্ছে কয়েকদিনই তো পাতা ছিল খাটের ওপরে, আর তুলতেও পারছিলাম না। বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছিল, সমস্ত ধুলো বালি সিমেন্ট বালি উড়ে উড়ে ঘরে পুরো ভর্তি হয়ে যাচ্ছিল। আর দ্বিতীয়ত আমার রান্নাঘর আর বারান্দায় যেহেতু কাজ হয়েছে, বারান্দা কিন্তু বারবার দবিয়ে খাটে উঠছিল বাচ্চা কাচ্চা, আর একেবারে খাটের অবস্থা খারাপ করে ফেলেছিল, বেহালি ছিল বলতে পারো। বারবার ঝাড়ু দিচ্ছিলাম, তবে মনের কাছে কেমন লাগছিল যে কালো কালো হয়ে গেছে বিছনার চাদরটা। তো তুলে নিলাম। এখন তো আর কাজ দেখা যাচ্ছে মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আর মোটামুটি সেরকম আর ধুলোবালির কাজ নেই ঘরেতে। সেই কারণে কিন্তু তুলে দিয়ে এখন আমি সুন্দর পরিষ্কার বিছনার চাদর পেতে নিলাম। ঘরের সবথেকে মানানসই হচ্ছে খাট আর বিছনা। তো এটা যদি টান টান গোছানো থাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন দেখো ওয়াশিং মেশিনে এই 3-4 দিন যাবত যে সকল জামা কাপড় নোংরা হয়েছে, রাখতে রাখতে এক ওয়াশিং মেশিন হয়ে গেছে। তো এগুলো দেখি এক টাইমে ব্যবস্থা করতে হবে, সবগুলোই হাতে কেচে নেব। তো এখন মেশিনে দেওয়ার কথা ভাবতেও পারছি না, কারণ মেশিনটা খুলে তো ওই ঘরে রাখা হয়েছে, মিস্ত্রি আসবে তারপরে আবার ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে যাবে। আর এই ঘরে এতটা পরিমাণে ধুলো বালি, তো সেই কারণে ঝাড়ু দিয়ে ঝাড় দিলে তেমন পরিষ্কার হচ্ছে না। আমি দেখছি এই ঝাঁটা দিয়ে ঝাড় দিলেই দেখছি ধুলোবালিগুলো খুব সুন্দর যাচ্ছে। ক্যামেরায় হয়তো অতটাও বেশি ধুলোবালি বোঝা যাচ্ছে না, তো আমি বুঝতে পারছিলাম ঝাড়ু দিচ্ছিলাম যখন, পুরো পাউডার পাউডার টাইপের হয়ে গেছে, উড়ে উড়ে আসছিল। তো ঘরটা আমি যে কতবার করে মুছছি, কিন্তু তাতে কোনো কিছু কাজ হচ্ছে না। তো দেখা যাক, আজ থেকে হয়তো একটু কম হলেও হতে পারে। এর ওপর টোপরগুলো দেখছো কতটা বেশি ময়লায় ভর্তি হয়ে আছে। তো ঝাড় দিচ্ছিলাম আর পাউডার পাউডার হয়ে যাচ্ছিল। তো এগুলো সবগুলো কিন্তু সিমেন্টের ধুলো। আর নিচেটাও আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু পানি দেব। এই ধুলো অবস্থায় যদি পানি দেই তাহলে পানিটাও কিন্তু ঘোলা ঘোলা ময়লা হয়ে যাবে। আর যেহেতু এক্ষুনি আমাকে দোকানে চলে যেতে হবে, তা না হয় একেবারে নতুন রান্নাঘরটা মুছে পরিষ্কার করে তার মধ্যে কিন্তু আমি জিনিস ঢুকিয়ে যেতাম, যতই বেলা হতো না কেন দুপুরের মধ্যে সবগুলো ঢুকিয়ে ফেলতাম। তো এখন তো আমি দোকানে গেলে আমার আর ঠিক ঠিকানা নেই যে আমি কখন বাড়িতে আসবো আর কখন কাজগুলো করতে পারবো তারও ঠিক নেই। সেই কারণে ভেবেছি নিরিবিলি টাইম একমাত্র সন্ধ্যাবেলা পাওয়া যায়, তো সেই টাইমটাই আমি রান্নাঘরটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেব। এখন জাস্ট সকালে যতটুকুনি কাজ করার দরকার ততটুকুনি করেই আমি দোকানে চলে যাব। আর দোকান থেকে এসে তো জানোই রোজই আমার 2টো বেজে যায়, আসতে আসতে 1:30-2টো তো বাজেই। তখন এসে রান্না করব কখন, খাবো কখন, আর অন্য কাজ করব কখন। আর এই পোটাটার অবস্থাটা দেখছো কতটা বেশি খারাপ, সব সিমেন্ট বালি ভর্তি হয়ে আছে। আর কিছুটা সিমেন্ট বালির বস্তা এখনও পোটের ওপরে আছে। তো যেহেতু মিস্ত্রি 1-2 দিন ওপরে কাজ করানোর ইচ্ছে আছে, যে হাজব্যান্ডের কবে ফাঁকা হয় দেখা যাক, সেই 2-1 দিন আবারও কাজ করবে। সেই কারণে এই বস্তাগুলো কিন্তু এখন সরাবে না। আর যেহেতু আমি কাদা দিয়ে দিয়ে আল দেবো বারান্দাগুলো, সেহেতু কিন্তু আবারও কাদা গলে এই পোটে দিয়ে আসবে বলে পোটাটাও আর ধুলাম না। তো এখন বেশ কিছুটা বাসনপত্র মেজে নিয়ে কিন্তু উপর করে নিচ্ছি, আর ছোটোগুলো আমি নিচে উপর করব। আর যে ছোট ছোট আমার চামচগুলো আছে ধারে রেখে দিলাম। তো আমার যে কোন জিনিস কোথায় আছে আমি নিজেও বুঝতে পারছি না। সবগুলো জিনিস আজ বাড়িতে এসে সন্ধ্যাবেলা এক জায়গায় করে ভালো করে রান্নাঘরে একটা একটা করে গুছিয়ে রাখবো। তো ভাবলাম কিচেন কাউন্টারটা একটু সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাই সন্ধ্যাবেলা, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শুধু কোটো কাটাগুলো মাজবো আর গুছিয়ে নেব, তাহলে কিন্তু খুব একটা সময় আমার লাগবে না। আর অনেক স্বপ্ন আমার এই রান্নাঘর নিয়ে, দেখি আস্তে আস্তে সব কিছু পূরণ করার চেষ্টা করব। সবে তো এই কাউন্টারটা তৈরি হলে, এখনও না এই রান্নাঘর নিয়ে অনেক কিছু তৈরি স্বপ্ন আছে। বেসিনের এখনও নিচের লাইনটা করা হয়নি, তো সেই কারণে পানি ছাড়লে কিন্তু নিচে দিয়ে পড়ে যাচ্ছে। আর এখান থেকে আমি পানি ছেড়ে সমস্ত রান্নাঘর পানি ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু ঝাড়ু দিয়ে ময়লাগুলো বের করে নেব।
তারপরে আসছি সেই দুপুর 2টোর সময়, আর এতক্ষণ কেটে গেছে আমার দোকানে। আর এই 2টোর সময় এসে আগেই ভাবলাম বাটনাটা করে নিই। ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে হতে থাক, তার মধ্যে বাটনাটা করে নিয়ে আমি সবজিগুলো কেটে নেব। যারে ভাতটা হবে তারে আমার সবজি কাটা বাটনা করা হয়ে যাবে। আর এতে করে কিন্তু আমার বুদ্ধি করে করলে রান্নাটাও কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো শিলপাটাটাও ধুয়ে একটু পরিষ্কার করে দেব, যেহেতু অনেক বড় শিল, তুলতে ফেলতে না প্রচণ্ড অসুবিধা হয়। আর ভাতটা তো নামিয়ে নিলাম, এখন সবজিটাও আমি কিন্তু সুন্দর করে বসিয়ে দেবো এই কড়ার মধ্যে। তো এখন আমি সুন্দর করে দুধুল, আলু আর ডিম রান্না করব। তো ডিম দুটো এখনও সিদ্ধ বসানো হয়নি, তো ভাবলাম ভাতটা যখন উতলে গেছে ভাতের মধ্যে ডিম দুটো দিয়ে দিই আর দুধুলটা সুন্দর করে কষিয়ে রান্না করব। পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমন নর্মাল রান্না করি ঠিক সেরকমই করব। তো যেহেতু মাছ ছাড়া সবজি, কালারটা কিন্তু যদি ফ্যাকাশে হয় তাহলে খেতে ভালো লাগবে না। তো সেই কারণেই কিন্তু আমি কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো অ্যাড করেছিলাম। আর এখন দেখো সুন্দর করে কষিয়ে নিয়ে আমি রান্নাটা করে ফেলবো। আর যেহেতু অল্প মাংস আছে ফ্রিজে রান্না করা, সেটা আমার জন্য গরম করে নেব। এটা দিয়ে কিন্তু দুপুরবেলা আমাদের খাওয়া হয়ে যাবে। তো এই র্যাকগুলো না বাইরে থেকে থেকে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, ওই কারণেই ভাবছি রান্নাঘরটা পুরো কমপ্লিট না হলেও জিনিসপত্র কিন্তু ঢুকিয়ে দেব, তা নয় র্যাকগুলোয় পানি পড়ে খারাপ হয়ে যাচ্ছে, জং এসে যাচ্ছে এগুলোয়। আর এদিকে আমি সবজিটা নাড়ছিলাম, কষাচ্ছিলাম, আর ঈশা কিন্তু পিছনে দাঁড়িয়ে দেখছিল কি করি। তো আমি যখন সবজিটা চেখে দেখলাম একবার ঝোল ঠিকঠাক আছে কি নুন টুন, তখন ও না হাত পাচ্ছিল একবার চাখবে বলে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা যা দেখে তাই কিন্তু শেখে, আর ওকে একটু আমি চাখতে সামান্য একটুখানি দিলাম, তো অনেক মজা পেয়েছিল। রান্নাটা তো আমার হয়ে গেল, নামিয়ে নিলাম। ভাতটা যেহেতু উতলে গেলে নামিয়ে রেখেছিলাম না, তো সেই কারণে ভাতটা এখন বসিয়ে একটু ফুটিয়ে উবুর দিয়ে নিলে হয়ে যাবে। বারবার দেখছিলাম ভাতটা ঠিক আছে কি না, তো দেখলাম ভাতটাও ঠিক আছে, একটুখানি শক্ত আছে। তো 2-5 মিনিট ওয়েট করলে তারপরে হয়ে যাবে ভাতটা। এখন আমি একটা ডেকচির মধ্যে ঢেলে নিয়ে ঘরে নিয়ে চলে যাব। যেহেতু কালির কড়া, ঘরে না তোলাই ভালো। এভাবে বাইরে থেকে মেজে নিয়ে গেলে না ঘরে আর কোনো রকম কালি ওঠার ভয় থাকে না। ভাতটাও দেখি ডেকচির মধ্যে ঢেলে নিয়ে চলে যাব, তাহলে করে সকালবেলাও না বেশি বাসন মাজার আর চাপ থাকে না। তো এখন আসছি সেই সন্ধ্যাবেলা, ঘর দুটোর অবস্থা অনেক খারাপ। বলছেন আজ কটা দিন ঘর বাড়ির খুব অবস্থা খারাপ ছিল, কোনো কিছুই গোছাতে পারছিলাম না, ঠিক করতে পারছিলাম না। বারান্দার পানিগুলো যেহেতু বের করে দেওয়া হয়েছে, শুকনো আছে, এখন আর ঘর বাড়ি অতটাও বেশি নোংরা হবে না। তো সেই কারণে ভাবলাম প্রথমে এই ঘরটা গুছিয়ে নিই। ঈশা কিন্তু সমস্ত ভাঁজ করা জামাকাপড় হুড়িয়ে খাটের ওপরে ঢেলে দিয়েছিল, তো ভাবলাম এগুলো গুছিয়ে আগে খাটটা ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করে ঘরটা গুছিয়ে নিই, তারপরে কিন্তু ওই ঘরেও যেতে হবে। তো কাল যেহেতু ভিডিও দিতে পারিনি, এডিট করা ছিল না বলে, সেই কারণে কিন্তু আমার অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর আমার অপেক্ষা ছিলে। তো সেই সকল বন্ধুদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি টাইম করে তোমাদের ভিডিও দিতে পারিনি কাল মোটেও। তো তোমরা যে আমার জন্য এতটুকু অপেক্ষা করো, এটা ভেবে যে এত বেশি ভালো লাগে, সেটা আর কি বলবো। ইউটিউবের এই জায়গাটা এসে যে এই কদিনে তোমাদের ভালোবাসা পাবো, সেটা আমি কখনোই ভেবে উঠতে পারিনি। আর পাবো তো পাবো, এতটাই ভালোবাসা পাবো যে তোমরা আমার জন্য অপেক্ষা করো, কমেন্ট করো। যদি আমার ভিডিও আসতে দেরি হয়, কি একদিন না দিই যে আপু তোমার কি হয়েছে, শরীর খারাপ না তো, তোমার কাজ বুঝেই তুমি ভিডিও দিও, এরকম ধরনের কমেন্ট যখন পড়ি না অনেক ভালো লাগে মন থেকে, সেটা কি বলবো। এই দুনিয়ায় দেখো, নিজের লোক কখনোই কিন্তু ফোন করে খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না, এমনও কিছু নিজের আপনজনেরা আছে। আর সেখানে ধরো তোমরা আমাকে চেনো না, আমি তোমাদেরকে কখনো সামনে থেকে দেখিনি, তো তারপরেও যে এতটা বেশি ভালোবাসা আমার জন্য তোমরা রাখো, আর এত বেশি চিন্তা করো, এত বেশি কমেন্ট করো, এত সুন্দর সুন্দর কথা লেখো, তাতে করে যে এতটা বেশি খারাপ লাগাগুলোও ভালো লেগে যায় না, সেটা আর কি বলবো। তখন আর বাইরের মানুষের খারাপ কুকথাগুলো তখন আর মনে পড়ে না, যে কে কী কটু কথা বলেছিল, তাই নিয়ে আগে না অনেক ভাবতাম, অনেক চিন্তা করতাম, কান্নাকাটি করতাম। কিন্তু যেখান থেকে ইউটিউবে কাজে এসেছি, সারাদিন না আমার কাজের মধ্যেই সময় চলে যায়, কখনো 5 মিনিট কারোর বাড়ি গিয়ে বসার টাইম পাই না।
আর সবথেকে বড় জিনিস কে কী বললো এখন আর আমার না খুব একটা বেশি গুরুত্ব দিই না, আর আমার মাথায়ও লাগে না। যে যা পারে বলুক, আমার সেটা অসুবিধা নেই। আমার তোমরা যে পাশে আছো আর আমার যে এতটা সাপোর্ট করো, এটাই আমার কাছে অনেক। তো কালকের কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। সুহানা 10K বলেছ যে আপু তোমার বাড়ি কোথায়? তো বন্ধু, তুমি হয়তো আমার চ্যানেলে নতুন, জানো না আমার বাড়ি কিন্তু বসিরহাটেই পড়ে। আমার আরেক বন্ধুর নাম কেয়া পাল। আর আরেক বন্ধু কমেন্ট করেছো যে আপু মাটির চুলায় রান্না করা কিন্তু অসাধারণ লাগে। তার নামটা আমি কিন্তু প্রোফাইলে বুঝতেই পারলাম না, কিছু নাম্বার সংখ্যা দেয়া আছে বলে। পাপড়ি পান্ডে বলেছো শুভ সকাল দিদিভাই। তো শুভ সকাল বোনু, অনেক ভালো থেকো। হুনুফা খাতুন আমাকে বলেছো যে আপু আমি তোমার ভিডিও রোজ দেখি, কমেন্ট করা হয় না, কমেন্ট করি না বলে যেন ভেবো না আমি ভিডিও দেখি না। তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। তো অনেক ধন্যবাদ বন্ধু আমার পাশে থাকার জন্য। আর আমার ভিডিও তোমার যে ভালো লাগে, তোমার মনে যে আমি এতটুকু জায়গা করতে পেরেছি, তার জন্য না অনেক অনেক আমার মন থেকেও ভালো লাগে, জানো না, এরকম কমেন্ট পড়লে। লক্ষ্মী সরকার বলেছো এটা আমাদের মেয়েদের জীবন গো, কিছু করার নেই, করতেই হবে, এটা আমাদের ডেলি লাইফ। তো ঠিকই বলেছো বন্ধু, যে আমাদের ডেলি লাইফে এই কাজগুলো না রোজই থাকে, আমরা চাইলেও না ছুটি নিতে পারি না এর থেকে। তো অনেক ধন্যবাদ, ভালো থেকো। আর মাহি আমাকে কমেন্ট করেছো যে আপু 2-3 দিন তোমার ভিডিও দেখতে পারিনি, অনেক প্রবলেমের মধ্যে ছিলাম, তো কিছু মনে করো না। তো আমিও বুঝতে পারছি বন্ধু যে তোমার সমস্যা হয়েছে বলেই তুমি কিন্তু আমার ভিডিওটা দেখোনি। তো তুমি আমাকে অনেক পছন্দ করো, অনেক ভালোবাসা দাও, তার জন্য না অনেক ধন্যবাদ বন্ধু। আর ভালো থেকো, কি সমস্যা হয়েছে পারলে আমার সাথে শেয়ার করো। শাবানা ব্লগ বলেছো যে খুব সুন্দর রান্না দিদি, অনেক ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ বন্ধু যে রোজ এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার আরেকজন বন্ধু কাল কমেন্ট করেছে নতুন, যার প্রোফাইলের নাম অমৃতা কিচেন। তো অনেক ভালো থেকো বন্ধু। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো এ ঘরের জিনিসপত্রগুলো একটু উলটপালট করে নিয়েছি, তা নয় কিন্তু আমি এই জিনিসপত্রগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না। তো এক একটা জিনিস যে কর্নারটা ফাঁকা পেয়েছি সেখানেই ঢুকিয়ে দিয়েছি। যেহেতু নতুন করে এখানে একটা টেবিল আর একটা জামাকাপড় রাখা ড্রয়ার টাইপের টেবিল রেখেছি, তো সেই কারণে না ঘরটার জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছিলো, যেমন তেমন এলোমেলো করেই সেদিন ঢোকানো হয়েছিল। তো বাক্সটা দেখো এই কোনায় ঢুকিয়ে দিয়ে টেবিলটা কিন্তু আমি ওখানে রেখেছি। যেহেতু টেবিলে 2-3টা থাকা আছে, তো সেই কারণে জামাকাপড়, বেডশিট এই সকল জিনিস কিন্তু আমি থাকার মতো গুছিয়ে রাখতে পারবো। আর ঈশা দেখছো, যখন আমি কাজ করি এরকমই দুষ্টুমি করে, পিছন পিছন তো ঘোরেই আর জিনিসপত্রের উপরে ওটা অনেক বেশি লাপালাপি করে। ওয়াশিং মেশিনের জন্য দেখি একটা কভার কিনতে হবে, এত পরিমাণে ধুলোবালি পড়ছে যে বেশি মুছলে কিন্তু জিনিসপত্রে একটা দাগ স্পট পড়ে যায়। তো যেহেতু কম মোছা লাগে সেই কারণেই দেখি একটা কভার কিনবো। আর দেখো কতগুলো জামাকাপড় এই 2-3 দিনে এক জায়গায় হয়ে গেছে, ওগুলো কিন্তু আমি সবই হাতে কেচে পরিষ্কার করে ফেলবো, কারণ মেশিনে কাচার মতো অবস্থাই নেই। এখন তো আমার মেশিনে সমস্ত লাইন খোলা আছে, তো সেই কারণেই। আর এখন দেখো দুটো ঘর বারান্দা আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে এগুলো রেডি করেই তারপরে আমি কিন্তু রান্নাঘরে ঢুকবো। তখন আর ঘর গোছানোর চাপটা আমার আর থাকবে না, শুধু আপন মনে নিশ্চিন্তে রান্নাঘরে যত কোটোকাটা জিনিসপত্র আছে সেগুলো মেজে ঘষে মনের মতো করে রান্নাঘরটা সাজাবো। আমাদের গরিবের মধ্যবিত্তের কিচেন, তো সেটা মন চাইলেও খুব বেশি সাজাতে হয়তো পারবো না, যেটুকুনি আমার জিনিসপত্র বাড়িতে আছে তাই দিয়েই কিন্তু আমি অর্গানাইজ করে নেব। আলাদা করে আমি কিছুই কিনবো না, যেটা আমার কাছে আছে সেটা দিয়েই করব। তো তোমরা প্লিজ পাশে থেকো, দেখলে বুঝতে পারবে যে নিজের ঘরের জিনিস দিয়ে কিভাবে আমার ছোট্ট কিচেনটাকে আমি অর্গানাইজ করে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন তো কোটোকাটার পাহাড় পড়েছে, সেই পাহাড়গুলো এখন এই মাজতে লাগলাম। পিছনেরগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছিলো, এখন বাকি আছে এই সামনের এইগুলো। তো এগুলো একটু মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি গোছাবো। আর নিচের মেঝেটাও যেহেতু এখনও কাঁচা আছে, দেখতে পাচ্ছ একটা কালো কালো যেন ভাব আছে মেঝেটা, দেখি পুরোটা শুকিয়ে গেলে তারপরে এর উপরে একটা ম্যাট পাতিয়ে দেব, তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই কর্নারটায় দেখতে পাচ্ছ মোটর লাগানো আছে। আমার রান্নাঘরের স্পেসটা কিন্তু অনেক ছোট,
যেখানে নড়াচড়া করতে একটু অসুবিধা হয়। তো এখানে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আর ওয়াশিং মেশিনটা এখানে আর লাগাবো না, যেহেতু এটা ওয়াশিং মেশিনেরই কল, তো এখান থেকে সরিয়েই আমি ওয়াশিং মেশিনটা লাগাবো, তাহলে কিন্তু একটু জায়গা পাওয়া যাবে রান্নাঘরে। আমার এখনও না যে র্যাকটাই আমি মূল অনেকগুলো বাসনপত্র উপর করি, সেটা রাখার জায়গা করতে পারিনি এই রান্নাঘরের ভিতরে। এখানে যদি ওয়াশিং মেশিন রাখি না, তাহলে আমার মিক্সচার টিক্সচারগুলো চালানোরও একটু অসুবিধা হয়ে যাবে। তো সেই কারণে হাজব্যান্ডকে বললাম যে ওয়াশিং মেশিনটা অন্য জায়গায় একটা লাইন করে দিতে, আর এই জায়গাটা এরকম ফাঁকাই থাক। পরে একটা টেবিল এখানে বসিয়ে দিয়ে তারপরে আমি টুকটুক করে ওই জায়গাটায় যে সকল জিনিস ঢুকাতে পারিনি রান্নাঘরে, সেগুলো কিন্তু আমি সেই টেবিলের উপরে তলায় ঢুকিয়ে দেব। তো এখন দেখো কিচেন কাউন্টারের নিচেই ঠিক যেখানে আমার সিঙ্কটা আছে, সেখানে কিন্তু আমি আলু, পেঁয়াজ, রসুন ওগুলো রেখে দিলাম। আর এই পাশটায় এখানে যেহেতু কোনো রকম পানি টানি লাগবে না, সেই কারণে কিন্তু ভালো ভালো খাবারের কৌটো কাটা, তারপরে আচারের বয়েম টয়েমগুলো রাখলাম। আর যেগুলো আমার সব সময় দরকার পড়ে, যে সকল মশলা, চিনি, তারপরে চার কৌটো, সেগুলো কিন্তু সবগুলোই আমি এই ছোট্ট র্যাকগুলো রাখবো। এই র্যাকগুলো কেনার পরে যে আমার কী সুবিধাই হয়েছে সেটা কি বলবো। দেখো মনের মতো করে কিন্তু আমি ছোট্ট ছোট্ট র্যাকগুলো যেখানে সেখানে বাঁধিয়ে নিতে পারছি। এখানে যেহেতু বড় দুটো পেরেক পোতা ছিল আগে থাকতেই, তো সেই পেরেকেই কিন্তু আমি এই র্যাক দুটো বাঁধিয়ে রেখেছি। আর এটা ভাবছিলাম কোথায় রাখি, এটার জায়গা হচ্ছিল না, যেহেতু ওতে ছোট ছোট চামচ টামচগুলো বেশ ভালো রাখা যায়। আর কোটোকাটাগুলো সেখানে গুছিয়ে রেখে এই যে ছোট্ট র্যাকটা এখন রাখবো। এখানে আমার রুটিবেলা যে ফিরেটা আছে, তারপরে টুকটাক গ্রসারি রাখা হয় যে বাস্কেটগুলো, সেগুলো কিন্তু ওখানে রেখে দিলাম। আর এই জায়গাটায় ভেবেই পাচ্ছিলাম না কি রাখি। প্রথমে তো তেলের বোতল টতলগুলো রাখলাম, কিন্তু অতটাও ভালো লাগছিল না। আর এই দুটো জিনিস এখানে একটু বাঁধিয়ে রাখছি, তাহলে দেখতে ভালো লাগবে। আর এখানে আমার মশলা যে থেতো করা পাত্রটা ছিল সেটা রাখলাম। ওখানটায় আমার রুটি ছাকা যে সকল জিনিসপত্রগুলো আছে সেগুলো রাখলাম, ছুরি রাখলাম। আর আমার সুন্দর মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন মোটামুটি আমার গ্যাসের কাউন্টারটা কিন্তু ওই গোছানো কমপ্লিট হয়ে গেছে, তবুও কিছু একটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল। তো ভাবলাম যেহেতু আমার আর একটা পুরনো বাদ দেওয়া র্যাক আছে, যেখানে আগে আমি বাসনপত্র প্লাস্টিকের র্যাকে উবুর করে রাখতাম, ওটা কিন্তু কালো কালারের মিশো থেকে নেওয়া ছিল। তো ভাবলাম ওই র্যাকটা এর উপরে আমি অনায়াসে রাখলে কিছু কিছু প্লেট, বাটি ওই র্যাকটায় আমি রাখতে পারবো। তো দেখি সেটা উপর থেকে এনে আমি ওই কর্নারটায় রেখে দেব। এখন দেখো ওই কর্নারটায় সেই র্যাকটা রেখে ওতে কিন্তু বেশ খানিকটা প্লেট, পিস, কাপ, তারপরে চামচের ডিব্বা, এই সকলগুলো সব কিছু রেখে দিয়েছি। আর মোটামুটি ওই গরিবানা মতে আমার রান্নাঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি। সব কিছুই আমার বাড়িতে ছিল, যা যা জিনিসপত্র, তো সেগুলোই আমি একটু মুছে ধুয়ে পরিষ্কার করে কিন্তু রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর তোমাদের কার কার কেমন লাগলো আমার রান্নাঘর গোছানো, রান্নাঘর অর্গানাইজ ভিডিও, তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। খুব অল্প জায়গার মধ্যে গুছিয়েছি। সিঁড়ির এই নিচের জায়গাটায় তো আমি মাথা নিচু করে করে ঢুকতে হয়, তবুও জায়গাটা ফেলে রাখতে পারলাম না। ভাবলাম জায়গাটায় একটু কাউন্টারটা বাড়িয়ে নিলে বেশ কিছুটা জায়গা আমি পাবো, আর কিছুটা জিনিস ওইভাবে গুছিয়েও রাখলাম। তো প্রচুর কষ্ট করে এই গরমে ঘেমে পুরো ভেসে গেছি, তার মধ্যে চেষ্টা করলাম রান্নাঘর অর্গানাইজ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করতে আর জানতে চাইতে কিভাবে রান্নাঘরটা অর্গানাইজ করেছি, তো সেই কারণেই ভাবলাম অর্গানাইজ ভিডিওটা দিয়েই দিই, তোমরাও বুঝতে পারবে। আর একটু হলেও আমার থেকে যদি তোমাদের সুবিধা হয়, তো আমার ভিডিওটি দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।